ইরান ও লেবাননে নিহতের সংখ্যা ৭৪২ ছাড়িয়েছে। হামলা জোরদারের নির্দেশ ট্রাম্পের। হরমুজ প্রণালী আনুষ্ঠানিক বন্ধ ঘোষণা। ইরানে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যগামী ১৪৭টি ফ্লাইট বাতিল, ১ মাস বাড়ানো হয়েছে কাতারের ভিসার মেয়াদ। অভিনন্দন জানিয়ে টাঙানো বিলবোর্ড সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় টহল বাড়াতে কোস্টগার্ড প্রধানকে নির্দেশনা। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুল হাইকোর্টের। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েও রুল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ও লেবাননের বিভিন্ন জায়গায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহতের সংখ্যা ৭৪২ ছাড়িয়েছে। তেহরানের মিসাইল ও পরমাণু স্থাপনা ধ্বংস করতে মাসব্যাপী হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিয়েছেন রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের হামলা প্রতিশোধের হুঁশিয়ারিও। মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে আরও যুদ্ধবিমান। এদিকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে চলছে ইরানের হামলা। সৌদিতে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পাশাপাশি দুবাই ও কুয়েতে যুক্তরাষ্ট্রের সেনাদের উপর মিসাইল হামলা চালিয়েছে তেহরান। এ পর্যন্ত ৬ মার্কিন সেনা ও ১০ ইসরায়েলি নিহত হয়েছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের মিসাইল ও পরমাণু স্থাপনা ধ্বংসের লক্ষ্যে টানা চতুর্থ দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। এতে নিহত হচ্ছে শত শত সাধারণ নাগরিক। শুধু সোমবারই ইরানে হত্যা করা হয়েছে শিশুসহ অন্তত ৯৬ জনকে। হত্যা করা হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী বাগের জাদেকেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মূল হামলা তো এখন পর্যন্ত শুরুই হয়নি। প্রয়োজনে এই হামলা চলবে ৪ সপ্তাহ বা তার বেশি সময়। এর মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পাঠানো হয়েছে জ্বালানি ভরার বিমানও। সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। এর মধ্যে দুই দেশের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা স্থল হামলার জন্য প্রস্তুত আছে। তেহরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের জ্বালানি অবকাঠামো। অস্ট্রেলিয়া দাবি করেছে দুবাইতে তাদের সেনা সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এর আগে সৌদি আরবে মার্কিন দূতাবাস লক্ষ্য করে হামলা চালায় ইরান। হামলা চলছে কুয়েত, কাতার ও ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করেও। ইরানের হামলা থেকে বাঁচতে জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ ১৫টি দেশের মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। টানা চতুর্থ দিনে এসেও ক্ষতিগ্রস্ত দেশগুলোতে স্থগিত আছে বিমান চলাচল। তবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করেছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, জাহাজ চলাচলের চেষ্টা করলে হামলার মাধ্যমে তা পুড়িয়ে দেওয়া হবে। এতে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এ পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ১৪৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী, বিশেষ করে প্রবাসী কর্মীরা। এদিকে আগামী ৫ মার্চ পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম ও কুয়েতের সকল ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের অনিশ্চয়তা আর উৎকণ্ঠায় অপেক্ষার কথা জানাচ্ছেন মিসবা রহমান। হাতে বোর্ডিং পাস, চোখে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা, কখন আকাশে উড়বে ফ্লাইট। মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধ পরিস্থিতির জেরে হঠাৎ করেই বিপাকে পড়েন যাত্রীরা। কেউ কর্মস্থলে ফিরতে পারছেন না, কেউ বা জরুরি প্রয়োজনে ভ্রমণ করতে গিয়ে আটকে পড়েছেন। এখানে জানতে পারলাম যে আমার ফ্লাইট মিস, দুবাই এলএস আছি আর কি, এটা মিস হয়ে গেছে। এখন আমার ভিসার মেয়াদ শেষ, নতুন করে আমি টিকিট কাটে যাওয়ার লাগতেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে মঙ্গলবার ঢাকার বিভিন্ন এয়ারলাইন্সের ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এমন পরিস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে উদ্বেগ আর হতাশার চিত্র। এত দ্রুত খবর দিছে, তাড়াতাড়ি আসেন, ৫টায় ফ্লাইট, ঠিক আছে। এখন ভিতরে ঢোকার পর বলতেছে না, আপনাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে বিকাল ৫টা ৪৫-এ। এখন আমরা সারাদিন এই ঘুরতেছি, এটা ভোগান্তি না। 2 দিন আগে নিয়ে আসছে, বলছে কালকে বেলা ভোর 5টায় ফ্লাইট হবে। আমাদের রুমের ব্যবস্থাও নাই, কারণ তো রোজ সময় খাওয়া দাওয়ার হিসাব তো আমরা করছি না।
প্রবাসী কর্মীদের মধ্যে অনিশ্চয়তা আরও বেশি। অনেকেই বলছেন নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। কারো কারো ভিসার মেয়াদ শেষ হওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। এদিকে কাতারের সব ভিসার মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে। আগামী মেয়াদ আছে আপনার এপ্রিলের 8 তারিখ পর্যন্ত, এবার এসে এক মাস আছে। আর এখন কি করবো, এখন নিজের মাথায় কাজ করতেছে না। এখন দেশের এই যুদ্ধের কারণে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেলে আমি সেখানে অফিসে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে তারা বলছে আমাদের কিছু করার নেই। এখন তারা ভিসা ক্যান্সেল হয়ে যায়। 5 তারিখে ছেলে ঢুকতে না পারলে ভিসা ক্যান্সেল হয়ে যায়। টিকিট কিনছি, আমরা টাকা দিয়েই কিনছি, তো সেই টিকিট আমাদের হয়রানি করতেছে। আপনারা না গেলে টাকা ক্যান্সেল হয়ে যাবে বা আপনি যাইতে পারবেন না, মানে বিভিন্ন ধরনের আমাদের হুমকি উপরে পড়তে হচ্ছে। বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজা, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি ও শারজার এয়ারফিল্ড বন্ধ থাকায় এ পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর থেকে 35টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি এরাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে মধ্যপ্রাচ্যগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ডিপার্চার ফ্লাইট ও একটি অ্যারাইভাল ফ্লাইটও। এয়ার অ্যারাবিয়ার মধ্যপ্রাচ্যগামী 2টি ডিপার্চার ও 2টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল হয়েছে। এদিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট আজ সকাল 8টায় বিমানবন্দরে অবতরণ করে যাত্রীদের নিয়ে পরে মাস্কাটে গেছে। একইভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনা থেকে আসা ফ্লাইটটি সকাল 8:45টায় চট্টগ্রামে অবতরণ করে। চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এসব তথ্য জানিয়েছেন। রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্বলিত ব্যানার তাৎক্ষণিক সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটা তখনই সরানো হয়। রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবি সহ বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে। সেগুলো দ্রুত অপসারণ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। মঙ্গলবার সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:15 প্রধানমন্ত্রী অফিসে যান। দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। অতিরিক্ত প্রেস সচিব জানান, উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। দুপুরে সচিবালয়ে এলজিআরডি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। সাক্ষাতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় এবং বাংলাদেশ ভারত পারস্পরিক সহযোগিতা কিভাবে আরও বাড়ানো যায় তার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে স্থানীয় সরকারের উন্নয়নের বিষয়েও কথা হয়েছে বলে জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ান রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সাইদানি। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। পররাষ্ট্র উপদেষ্টা আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেন। দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উপদেষ্টা। আলজেরিয়ান রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার দেশের দৃঢ় আগ্রহের কথা জানান এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর 2 দিনের সফরে আজ ঢাকা আসছেন। বিএনপির সরকার গঠনের পর এই প্রথম কোনো মার্কিন সরকারের ঊর্ধ্বতন ব্যক্তি বাংলাদেশ সফরে আসছেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দ্বিপক্ষীয় নানা ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো আলোচ্যসূচিতে থাকবে বলে জানা গেছে। এছাড়া রোহিঙ্গা ইস্যুটিও আলোচনায় স্থান পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সফরকালে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।
গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে রুল জারি করেছে হাইকোর্ট। সেই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। এই আদেশের ফলে সংসদের প্রথম অধিবেশনের আগেই জুলাই সনদ ও গণভোট বিচারাধীন বিষয় হয়ে গেল বলে জানান রিটকারীর আইনজীবী। আহমেদ সরারের রিপোর্ট। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ জারি করতে পারেন না এমন যুক্তিতে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। সেই রিটের প্রাথমিক শুনানি করে মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ও অসাংবিধানিক নয় তা জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল আলমের হাইকোর্ট বেঞ্চ। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে এবং আরও একটি গণভোট আদেশ, সেই গণভোট অর্ডিন্যান্স সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট বাতিল হলে সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। তার মতে এই রিটে সরকারের সংশ্লিষ্টতা থাকলে তা হবে দ্বিচারিতা। আমরা দেখতে পাচ্ছি এই রিট মামলা শুনানি করার ক্ষেত্রে এবং এই রিট মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে সরকারের একাংশের ডাইরেক্ট সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সবকিছুই বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। তো এই দায়িত্ব তাদেরকে নিতে হবে যারা এই প্যান্ডোরার বক্স ওপেন করাচ্ছেন। জাতীয় জীবনের এত বড় গুরুত্বপূর্ণ বিষয়কে ডিজাইন করে আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়ে পার্লামেন্টকে পাশ কাটানোর যে কৌশল, এটি অতীতেও ভালো কোনো কৌশল হিসেবে প্রমাণিত হয় নাই। তবে এই যুক্তি মানতে নারাজ রিটকারীর আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আমরা কোন অবস্থাতেই সংস্কারের বিরুদ্ধে না, আমরা পর্যাপ্ত সংস্কার চাই, সংবিধানের, গণমাধ্যমের, বিচার বিভাগের, নির্বাহী বিভাগ, পুলিশ, কিন্তু সেটি হতে হবে বৈধ আইনি কাঠামোর মধ্যে, নাহলে সবই ভেস্তে যাবে। এবং নির্বাচনের সঙ্গে এর কোনো দ্বন্দ্ব নেই। আমরা অন্তর্বর্তী সরকারকেও চ্যালেঞ্জ করিনি, আমরা তো ওই আদেশের সমস্ত আদেশ চ্যালেঞ্জ করিনি। আমরা সেকশন 3 যেটায় গণভোট হয়েছে, সুপ্রিম কোর্ট 8ম সংশোধনী বাতিল করেছিল পার্ট, সেটা হচ্ছে হাইকোর্ট কেন বিভক্ত হলো, রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, এর অতীতে বহু নজির আছে। রুলে শুনানি ছাড়া এর বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়া যাবে কিনা সেটি দেখবেন বলে জানান অ্যাডভোকেট শিশির মনির। ট্রেডিশন এলাও করে না, আইনেও এলাও করে না, তারপরে এই ব্যাপারটি আমরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের দুর্গম পাহাড়ি এলাকায় গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া 8 বছরের মেয়ে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত রবিবার সকালে শিশুটিকে উদ্ধার করেন সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। শিশুটিকে অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। দুর্বৃত্তরা ধর্ষণের পর ছুরি দিয়ে শ্বাসনালী কেটে ফেললেও শিশুটি যন্ত্রণা সহ্য করে পাহাড়ি এলাকা থেকে হেঁটে সড়ক সংস্কারের কাজে থাকা শ্রমিকদের কাছে এসে বাঁচার আকুতি জানায়। কাজ করতেছিলাম, কাজ করার সময় এসকালেটর ওই মেয়েটা আসি গলা কাটা অবস্থায়, আহত অবস্থায় এসকালেটর ড্রাইভারের সামনে আসি দাঁড়াইছিল। এখন দাঁড়ানোর পরে ওই এসকালেটর ড্রাইভারটা আমাকে যখন আমাদেরকে ডাক দিছিল, আমরা 3 জনকে ডাক দেওয়ার পরে তারপর আমরা যাওয়া দেখি কি ওই মেয়েটার গলা দিয়ে রক্ত পড়তেছে, আর কথা বলতে চাচ্ছি কিন্তু কি কথা বাইরে হচ্ছে না, গলা দিয়ে বাতাস বাইরে হচ্ছে। তারপর আমরা তাড়াতাড়ি করে এখানে আমাদের বালুর গাড়ি ছিল, ওই ট্রাকে করে নিয়ে গেছি হসপিটাল থেকে ওখান থেকে তারপর চকবাজার নিয়ে গেছি। চকবাজার থেকে ওখানে ওদের পরিবার ছিল, পরিবার হাতে তুলে দিই, তারপর আমরা এখানে থানায় চলে আসছি। প্রথমে শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়। বোনের এমন মৃত্যুর খবরে তার ভাই ভাবি বারবার মূর্ছা যাচ্ছেন বলে জানান শিশুটির চাচা। তারা প্রশাসনের কাছে খুনির মৃত্যুদণ্ড দাবি করেছেন। সপ্তাহের মধ্যে 2-3 দিন ওদের ভাড়া বাসা থেকে ওর দাদার বাড়িতে আসে। ওদের ভাড়া বাসা থেকে ওর দাদার বাড়ির দূরত্ব হলো প্রায় 15 হতে 20 মিনিটের পথ, একটা দীর্ঘ পথ। তো
তো প্রতিদিন যেহেতু আসা যাওয়া করে, তো জিনিসটা ওদের কাছে একটা অ্যাজ ইউজুয়াল একটা সাধারণ হয়ে গেছে। তো যার কারণে ওই দিন ঘটনার দিন সকালে ও দাদার বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছে। তো ওর মাকে বলছিল মানে দাদার বাড়িতে যাবে, তো পরবর্তীতে ওর মাও মনে করছে কি ওর দাদার বাড়িতে গেছে। আমাদের মানে তীব্র আশা আকাঙ্ক্ষা যেটা থাকবে, এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত সহকারে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হোক, যাতে দৃশ্যমান একটা শাস্তি দিলে পরবর্তীতে এসব অপরাধ লাঘব হবে। এদের শাস্তিটা দেখে যেন বাকি অন্য কোনো মানুষ এরকম ঘটনা করতে না পারে, কারণ বিষয়টা বুঝতে হবে একটা 7 বছরের মাসুম বাচ্চার সাথে এরকম একটা ঘটনা, মানে এটা খুব দুঃখজনক। এই ঘটনায় 1 মার্চ রাতে শিশুটির মা সীতাকুণ্ড থানায় অজ্ঞাত পরিচয় আসামির বিরুদ্ধে একটি মামলা করেছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জানিয়েছেন, দেশে বর্তমানে 1,36,000 মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে। নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে গতকাল পর্যন্ত 7টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার কারওয়ান বাজার বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। বিপিসি চেয়ারম্যান জানান, জ্বালানির মধ্যে ডিজেল 14 দিন, অকটেন 28 দিন, পেট্রোল 15 দিন, ফার্নেস 93 দিন ও জেট ফুয়েল 55 দিনের মজুত রয়েছে। তিনি আরও জানান, যুদ্ধ পরিস্থিতি নজরে রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়ে ভাবা হচ্ছে, তবে বর্তমানে দেশে যে পরিমাণ মজুদ রয়েছে তাতে দাম বাড়ার শঙ্কা নেই। ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের জন্য বাস ও ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলে এবার শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি হবে, তবে অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীরা যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের 25% স্ট্যান্ডিং টিকিট পাবেন। সার্ভারের উপর চাপ কমাতে এবং অঞ্চল ভেদে 2টি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে। পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর 2টা থেকে পাওয়া যাবে। এছাড়া যাত্রী সাধারণ রেল সেবা অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারবেন। 3 মার্চ মিলবে 13 মার্চের অগ্রিম টিকিট। এছাড়া 4, 5, 6, 7, 8 ও 9 মার্চ যথাক্রমে বিক্রি করা হবে 14, 15, 16, 17, 18 ও 19 মার্চের অগ্রিম টিকিট। আর কৃত্তি ট্রেনের টিকিট বিক্রি করা হবে 13 মার্চ থেকে 19 মার্চ পর্যন্ত। এদিকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে। 12 মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যে কোনো দিনের অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা। কাউন্টার ও অনলাইন 2 মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। চট্টগ্রামের হালি শহর এলাকায় ছোট বোনকে জবাই করে হত্যা করেছে বড় ভাই। ঈদগাহ রমনা আবাসিক এলাকায় গত রাতে এই হত্যাকাণ্ড ঘটে। পরে স্থানীয়রা অভিযুক্ত ভাইকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তারা জানায়, টাকা পয়সার লেনদেন নিয়ে ভাই বোনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বোনকে জবাই করে পালিয়ে যাওয়ার সময় বড় ভাইকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে ফরিদপুরে মাদক ব্যবসায় বাধা দেয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত রাজু ফরিদপুর শহরের কুঠিবাড়ি মহল্লার স্টেশন বাজার মুসলিম কলোনি এলাকার বাবলু কসাইয়ের ছেলে। তার 1 মেয়ে ও 1 ছেলে রয়েছে। দীর্ঘদিনের বঞ্চনা আর অবহেলার অধ্যায় পেছনে ফেলে নতুন আশার আলো দেখছে পর্যটন নগরী কক্সবাজার। প্রথমবারের মতো 4 আসনে বিএনপির জয়ের সাথে মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ। উচ্ছ্বসিত সৈকত পাড়ের বাসিন্দারা। মাছ, লবণ আর পর্যটনে সমৃদ্ধ এই অঞ্চল থেকে প্রতি বছর 100 কোটি টাকা রাজস্ব জমা হলেও উন্নয়নে পিছিয়েও এই জনপদের বাসিন্দারা। প্রথমবার পূর্ণ মন্ত্রী পাওয়ায় এবার তাই দিন বদলের স্বপ্ন দেখছেন তারা। কক্সবাজার থেকে মোহাম্মদ ইউনুসের তোলা ছবিতে স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকনের বিশেষ রিপোর্ট। 71-এর স্বাধীনতার পর বহু সরকার বদলেছে, বহু মন্ত্রীর চেয়ার পাল্টেছে, কিন্তু দেশের অর্থনীতিতে বড় অবদান রাখা কক্সবাজার জেলার অবকাঠামোর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। দেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকতের জেলাটি বছরের পর বছর রাজস্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও কোনো সুফল পাননি বাসিন্দারা। মাছ, লবণ আর পর্যটনে সমৃদ্ধ এই অঞ্চল থেকে প্রতি বছরই সরকারি কোষাগারে যাচ্ছে শত শত কোটি টাকা। পর্যটন নগরী হওয়ায় জেলা জুড়ে গড়ে উঠেছে 6000-এর বেশি হোটেল, মোটেল আর গেস্ট হাউস। কিন্তু সড়ক, মহাসড়ক, ড্রেনেজ ও নগর অবকাঠামোয় রয়েছে স্পষ্ট দুর্বলতা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাসী কার্যকলাপ, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, এই সমস্ত থেকে যাতে আমরা সাধারণ মানুষ নিস্তার পাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যাতে আমাদের কথা বলার স্বাধীনতা থাকা। ব্যবসায়ী হিসাবে এবং আমাদের কক্সবাজার জেলাবাসীর একটাই চাওয়া, নিরাপত্তা। জনগণের যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে সেই প্রত্যাশা পূরণ হবে বলে আমি আশা করছি। মিয়ানমারের সীমান্তবর্তী হওয়ায় মাদক পাচারের ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে
পুরো জেলা। বিগত সরকারের শাসনামলে মাদক নিয়ন্ত্রণে ছিল চরম ব্যর্থতা। তবে এবার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের হওয়ায় আইনের সঠিক শাসন প্রতিষ্ঠার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। প্রশাসন মানুষকে গড় থেকে নিয়ে এসে তাদের হেফাজতে থাকা মাদক দিয়ে চালান দেয়, সেই জিনিসটা যাতে বন্ধ হয়। প্রকৃত মাদক ব্যবসায়ী যারা আছে, যারা মাদকের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের কক্সবাজারের গর্বিত সন্তান বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব উনি ব্যবস্থা নিতে পারবেন। ওনার মাঠে ময়দানে কবর থাকবে কে মাদকের সাথে জড়িত, কে জড়িত নয়। জেলার 4 আসনেই এবার বিএনপি জয়ী হয়েছে। দলীয় সরকারের অধীনে উন্নয়ন বাধাহীন হওয়ায় জেলাবাসীর বাড়ছে প্রত্যাশা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার প্রতিশ্রুতি ঘিরে স্বপ্ন দেখছেন বাসিন্দারা। চট্টগ্রাম কক্সবাজারের সড়কটা এটা অবহেলিত। এটা আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব, সাবেক মন্ত্রী, ওনার দৃষ্টিগোচর হয়েছে। উনি অলরেডি প্রতিশ্রুতি রেখেছেন বিভিন্ন জনসভায়। উনি এটা 2 লাইন থেকে উনি 6 লাইন উন্নীত করবেন। দীর্ঘদিনের আক্ষেপ মুছে উন্নয়নের ছোঁয়া দ্রুত পৌঁছাবে কক্সবাজারে, সেই অপেক্ষায় এখন সৈকত পাড়ের জনগণ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। গাজীপুরের 27 এলাকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। দ্বিতীয় স্তরে আরও কয়েকটি ভবন নির্মাণ করা হবে বলে জানান মন্ত্রী। পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠী যেন উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে পারে, সেজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। রাঙ্গামাটিতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সিলেটের দক্ষিণ সুরমা কোনো ব্যক্তি বা পরিবারের পরিচয় নয়, বরং উন্নয়ন হবে এলাকার মানুষের প্রয়োজন অনুযায়ী। দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরবাড়ি পরিদর্শন শেষে তিনি একথা বলেন। শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম অসা শ্রমজীবী ইউনিয়ন। অসা ভবনের অডিটোরিয়ামে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন শ্রমিকদের হাতে ওই ইফতার সামগ্রী তুলে দেন। মেয়র বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। তুরাগ থানা রানভোলা এলাকায় হাজী চান মিয়া ব্যাপারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। সরকারি জাকাত ফান্ডে জাকাতের অর্থ সংগ্রহ এবং জাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার হয়েছে জয়পুরহাটে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন। খাগড়াছড়ি প্রেস ক্লাবের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক SM প্রফুল্ল ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইস্তাক আহমেদ নিপু সহ অন্যরা। খুলনার বিশিষ্ট ব্যবসায়ী কাজী নিজামুদ্দিন সুজনকে উদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে তার পরিবার। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিটি জমা দেন সুজনের মা কাজী রোকসানা সোবাহান। সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরা শ্যামনগরের প্রেস ক্লাবের সভাপতি সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শহরের নিউ মার্কেট চত্বরে সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি সহ অন্যরা। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। মাদারীপুরের ডাসারে খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছে কৃষকরা। সকালে গোপালপুর বাস স্ট্যান্ডে বক্তারা বলেন, খালটি দখলমুক্ত করে পুনঃখনন করলে কৃষি উন্নয়নের মাধ্যমে অধিক ফসল ফলানো সম্ভব। সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উৎসব উদযাপিত হয়েছে ময়মনসিংহে। দুপুরে নগরীর দুর্গাবাড়ি মন্দিরে দোল উৎসব চলাকালে শত শত ভক্তের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণটি পরিণত হয় মিলন মেলায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইরান ও লেবাননে নিহতের সংখ্যা 742 ছাড়িয়েছে। হামলা জোরদারের নির্দেশ ট্রাম্পের। হরমুজ প্রণালী আনুষ্ঠানিক বন্ধ ঘোষণা। ইরানে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যগামী 147টি ফ্লাইট বাতিল। 1 মাস বাড়ানো হয়েছে কাতারের ভিসার মেয়াদ। অভিনন্দন জানিয়ে টাঙানো বিলবোর্ড সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় টহল বাড়াতে কোস্টগার্ড প্রধানকে নির্দেশনা।
গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুল হাইকোর্টের সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েও রুল। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।